However, the whole blood transfusion has got significant advantage over packed cells as it is coagulation factor rich and if fresh, more metabolically active than the stored blood. তাহলে আমরা কি বলছি যে ট্রান্সফিউশন যে ব্লাড ট্রান্সফিউশনের অনেকগুলো হ্যাজার্ড অনেকগুলো ড্রব্যাক থাকার পরেও হোল ব্লাড ট্রান্সফিউশনের একটা অ্যাডভান্টেজ আছে। কেন অ্যাডভান্টেজ আছে? এটা রিচ ইন কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যান্ড ইফ ফ্রেশ বিকাম মোর মেটাবলিক্যালি অ্যাক্টিভ দেন স্টোরড ব্লাড। আমরা যখন ব্যাগে কালেকশন করার পরে এটাকে আমরা ন্যাচারাল টেম্পারেচারে খুব বেশি সময় রাখি না। ইউজুয়ালি রাখার নিয়ম হলো 2 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড ইন এ ব্লাড ব্যাঙ্ক রেফ্রিজারেটর। যে রেফ্রিজারেটরের ভিতরে তুমি 2 to 6 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে পারবা, অ্যাভারেজলি 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করতে পারবা, এরকম রেফ্রিজারেটরে ব্লাডটা রাখা হয়। দ্যাট ইজ ব্লাডটাকে আমরা খুব বেশি কোল্ডে রাখি না, খুব বেশি হটে রাখি না। ওকে, transfusion of blood should be started within 30 minutes of removal from the refrigerator and should be completed within 4 hours because changes in the composition may occur due to red cell metabolism. তাহলে একটা ব্যাগে যখন পেশেন্ট ডোনারের গাত থেকে আমরা ব্যাগের ভিতরে ব্লাডটাকে কালেকশন করলাম, যদি আমাদেরকে তখন প্রিজার্ভ করতে হয় তাহলে শুড বি প্রিজার্ভ in a refrigerator where temperature could be 2 to 6 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে যখন আমাদের ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন পড়বে তখন ওখান থেকে বের করার হাফ অ্যান আওয়ার আফটার আমাদেরকে স্টার্ট করতে হবে ব্লাড ট্রান্সফিউশন। স্টার্ট করার পরে উইদিন 4 আওয়ার্স আমাদের ট্রান্সফিউশনটাকে শেষ করতে হবে। এক ব্যাগ ব্লাড তুমি সারাদিন ধরে যদি ট্রান্সফিউজ করতে থাকো, ইট ইজ নট ওয়াইজেবল বিকজ সেখানে রেড সেলগুলো মেটাবলিজম শুরু হয়ে যায়। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন। আমি আগেই বলেছি রেড সেল রিপ্লেসমেন্ট ইন অ্যাকিউট ব্লাড লস উইথ হাইপোভোলেমিয়া অ্যান্ড এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। অর্থাৎ আমরা যখন দেখা যাচ্ছে যে পেশেন্ট হাইপোভোলেমিয়াতে আছে ডিউ টু হেমোরেজ, সেক্ষেত্রে আমরা তোমাকে ব্লাড ট্রান্সফিউশনটা করছি। আর একটা করছি অনেক সময় এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। এই একটা টার্ম তোমরা হয়তো শুনে থাকবা বা ফিজিওলজি পড়তে পারো। কিছু কিছু ডিজিজ আছে মানুষের শরীরে যখন তার হোল ব্লাড ফেলে দিয়ে নিউ ব্লাড দিয়ে রিপ্লেস করতে হয়, যেটাকে আমরা বলি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। আচ্ছা, এখানে যেহেতু ইন্ডিকেশান আছে, তাহলে ইন্ডিকেশানটা কি হচ্ছে? যখন আমরা দেখছি যে অলরেডি হাইপোভোলেমিয়া ডিউ টু হেমোরেজ আছে সেখানে দেব। যখন আমরা মনে করছি যে অনগোয়িং হেমোরেজ হচ্ছে সেটা কারেকশনের জন্য দেব। আর দেব কিছু কিছু ক্ষেত্রে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের ক্ষেত্রে এবং কিছু পেশেন্টের এনিমিয়াটাকে কারেকশন করার জন্য। বাট দ্যার ইজ সাম কন্ট্রাইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন। তার ভিতরে নাম্বার 1 আছে ক্রনিক এনিমিয়া। একটা পেশেন্ট যদি ডিউ টু সাম আদার রিজন, লিভার ডিজিজ হতে পারে, তার ইন্টেস্টিনাল ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম থাকতে পারে, কোনো কারণে যে ক্রনিকলি সে যদি এনিমিক হয়ে থাকে তাকে আমরা সাধারণত ব্লাড ট্রান্সফিউশন দিব না। আর যদি থাকে ইনসিপিয়েন্ট কার্ডিয়াক ফেলিওর যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিব না। হিয়ার ইজ দ্য 4 ব্যাগস কালেক্টেড ব্লাড। আমরা হোল ব্লাড ট্রান্সফিউশন করতে পারি, পাশাপাশি আমরা ব্লাড প্রোডাক্টস আমরা ট্রান্সফিউশন করতে পারি। ব্লাড প্রোডাক্টসের ভিতরে কী বলেছি? প্যাকড সেল, তারপরে প্লাজমা, তারপরে ক্লটিং ফ্যাক্টর অ্যান্ড কি বলেছি? প্যাকড সেল, ফ্রেশ প্লাজমা, তারপরে আমরা দিচ্ছি কি প্লেটলেট দিচ্ছি, আর হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। এই 4টা জিনিস আমরা মানে ব্লাডের প্রোডাক্টকে সেপারেট করে নিয়ে আমরা ট্রান্সফিউজ করতে পারি। সো ফার্স্ট অফ অল দি প্যাকড সেল, দ্যাট ইজ প্যাকড রেড সেল। প্যাকড রেড সেলস, এক কথায় আমরা বলি প্যাকড সেল, বাট ইট ইজ প্যাকড রেড সেল, নট দি white cells. Packed red cells are the cells that are spoon down and concentrated from the whole blood. 1 unit of packed cell is approximately 330 ml and has a hematocrit value of 50 to 70%. তুমি খেয়াল করে দেখো, একটা আমরা হোল ব্লাড ট্রান্সফিউশন করলে আগে তার হেমাটোক্রিট ভ্যালু কত ছিল? অনেক কম ছিল এর চাইতে। বাট 1 ইউনিট তুমি যে প্যাকড সেল দিতে পারো একটা পেশেন্টকে, তাহলে সেখানে তোমার একটা প্যাকড সেল এক ব্যাগে থাকে সাধারণত 330 ml আর হ্যাজ এ হেমাটোক্রিট ভ্যালু অফ 50 to 70%। এটাকে তোমাকে স্টোর করতে হবে কিসে?
They are stored in a SAGM solution to increase their shelf life to 5 weeks at 2 to 6 degrees centigrade. এই যে প্যাকড সেলটাকে আমরা প্রিজার্ভ করি যে ব্যাগে, তার ভিতরে যে প্রিজারভেটিভস থাকে সেটা হলো SAGM, দ্যাট ইজ স্যালাইন অ্যাডিনিন গ্লুকোজ ম্যানিটল সলিউশন। SAGM, স্যালাইন অ্যাডিনিন গ্লুকোজ ম্যানিটল সলিউশনে এই প্যাকড সেলটা প্রিজার্ভ করা হয় এবং এর সেলফ লাইফ থাকে 5 উইকস, অর্থাৎ এটাকে যদি তুমি 2 to 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তুমি এটাকে 5 সপ্তাহ পর্যন্ত প্রিজার্ভ করতে পারো। বাট হোল ব্লাড ইজ নেভার পসিবল টু প্রিজার্ভ 5 উইকস। ওকে, প্যাকড সেল ট্রান্সফিউজ করলে আমরা কতগুলো বেনিফিট পেতে পারি। যেহেতু সেলফ লাইফ বেশি, একবার আমরা একটা ব্যাগ রেডি করতে পারলে আমরা 2 to 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটা আমরা 5 সপ্তাহ পর্যন্ত রেফ্রিজারেটরে রাখতে পারবো। আর এটা কি হচ্ছে যে প্যাকড সেলটা রিচ ইন হেমাটোক্রিট, দ্যাট ইজ 50 to 70% হেমাটোক্রিট ভ্যালু এটার। আর কি হচ্ছে বেনিফিটটা কি, ইট ক্যারিজ দি সেম ইনফেকশন রিস্ক অ্যাজ ইন হোল ব্লাড। আমরা একটা হোল ব্লাড ট্রান্সফিউশন করলে যতটুকু ইনফেকশন ট্রান্সমিট হওয়ার রিস্ক থাকে, আমরা যে প্যাকড সেল ট্রান্সফিউজ করি সেখানে যে সেম ইনফেকশন রিস্কটা থাকবে। নাও কোথায় কোথায় আমরা এই প্যাকড সেলটাকে ট্রান্সফিউজ করার কথা বলি। ইট ইজ ইন্ডিকেটেড ইন রিপ্লেসমেন্ট অফ রেড সেলস ইন অ্যানিমিক পেশেন্টস। আমরা অ্যানিমিক পেশেন্টকে আগে বলেছি যে আমরা হোল ব্লাড ট্রান্সফিউশনটাকে রেস্ট্রিক্ট করি, বাট সেক্ষেত্রে আমাদেরকে তো সেভ করতে হবে লাইফ, সেই জন্য আমরা সেখানে মানে প্যাকড সেল দেই। ইট ইজ ইন্ডিকেটেড ইন রিপ্লেসমেন্ট অফ রেড সেল ইন অ্যানিমিক পেশেন্টস অ্যান্ড অলসো ইউজড উইথ ক্রিস্টালয়েড অ্যান্ড কলয়েড সলিউশনস ইন অ্যাকিউট ব্লাড লস কন্ডিশনস। যদি আমাদের অ্যাকিউট ব্লাড লস যেখানে হচ্ছে, যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কি ইনজুরি কি অনগোয়িং সার্জারিতে অ্যাকিউট ব্লাড লস হচ্ছে, এরকম ক্ষেত্রেও আমরা কিন্তু তোমাকে প্যাকড সেলটা ইউজ করতে পারি। অ্যানাদার ব্লাড প্রোডাক্ট উই ট্রান্সফিউজ, দ্যাট ইজ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। কথাটা আমরা হয়তো অনেক সময় শুনেছো, আগে যখন আমাদের বিভিন্ন কন্ডিশনে আমরা কিন্তু অ্যাডভাইস করে থাকি, প্লিজ ট্রান্সফিউজ 1 ইউনিট ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমার বেনিফিট কি হচ্ছে, ইট ইজ রিচ ইন কোয়াগুলেশন ফ্যাক্টর। আগে আমরা কি করলাম, রেড সেলগুলোকে কনসেন্ট্রেট করে ট্রান্সফিউজ করেছি, তাহলে ওখানে তো কোনো কোয়াগুলেশন ফ্যাক্টর নাই। কিন্তু ফ্রেশ ফ্রোজেন প্লাজমার এক্সট্রা বেনিফিট হলো ইট ইজ রিচ ইন কোয়াগুলেশন ফ্যাক্টর। It is separated from whole blood and stored at -40 to -50 degrees centigrade with a 2-year shelf life. যদি আমরা এটা তো অবশ্যই হোল ব্লাডটা সেপারেট করা হয়েছে, এবং এটা যদি -40 থেকে -50 ডিগ্রি সেন্টিগ্রেডে সেভ করা যায়, তাহলে আমরা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত আমরা এটাকে মানে সেভ করে রাখতে পারবো, যার জন্য বলা হচ্ছে উইথ এ 2-year shelf life. It is the first line therapy in the treatment of coagulopathic hemorrhage. যে সমস্ত পেশেন্টগুলোকে তোমার কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে গেছে এবং সেখানে যে হেমোরেজগুলো হচ্ছে, এটাকে প্রিভেন্ট করার জন্য দি বেস্ট ওয়ে ইজ দি ট্রান্সফিউশন অফ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, অ্যান্ড অলসো ইউজ ইন দি রিপ্লেসমেন্ট অফ মাল্টিপল coagulation factor deficiencies like liver disease, warfarin overdose, depletion of coagulation factors in patient receiving large volume of transfusions, disseminated intravascular coagulation, thrombotic thrombocytopenic purpura. তাহলে এই যে কিছুগুলো কন্ডিশনে আমরা এটাকে ইউজ করে, বিশেষ করে এর আমরা মেনলি ইউজ করে থাকি যে যখন কোনো কোয়াগুলেশন ফ্যাক্টরে ডিফেক্ট থাকে সেই পেশেন্টগুলোকে আমরা তখন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা ইউজ করে থাকি। আর কোথায় করতে থাকি, যে যদি কিছু লিভার ডিজিজেস, তারপর অরফেরিন একটা ড্রাগ যেটা ওভারডোজ যদি হয়ে যায় থাকে, ডিপ্লেশন অফ কোয়াগুলেশন ফ্যাক্টরস ইন পেশেন্ট রিসিভিং লার্জ ভলিউম অফ ট্রান্সফিউশন। একটা পেশেন্টকে তুমি তো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন দিয়েছো, তো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কথাটা আমরা এই চ্যাপ্টারের শেষে আসব। সেক্ষেত্রে তখন তোমাকে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ডিপ্লেশন হয়ে গেছে, তখন তোমাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে কোয়াগুলেশন ফ্যাক্টরটাকে আমরা অ্যাডজাস্ট করতে হবে। তারপর ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন যদি থেকে থাকে এবং থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা যদি থাকে পেশেন্টে, সেক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইজ দি চয়েস অফ ট্রান্সফিউশন। এখানে কিছু জিনিসের একটু প্রিকশন নিতে হবে বিফোর ট্রান্সফিউশন অফ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা।
নাম্বার ওয়ান ইজ অ্যাকিউট অ্যালার্জিক রিয়াকশানস আর ভেরি কমন। কেন? যেহেতু এই যে প্লাজমা এর ভিতরেই তো যাবতীয় জিনিসপত্র সব থাকে ব্লাডে, তাই না? তো অ্যালার্জিক মেটেরিয়ালগুলো এর ভিতরে সাসপেনশন অবস্থায় থাকে। সো অ্যাকিউট অ্যালার্জিক রিয়াকশানস আর ভেরি কমন। সিভিয়ার লাইফ থ্রেটেনিং অ্যানাফাইলেটিক রিয়াকশান মে অকার। ঠিক আছে? আর কি হতে পারে? আমরা অ্যালার্জিক রিয়াকশান পেতে পারি, লাইফ থ্রেটেনিং অ্যানাফাইলেটিক রিয়াকশানও আমরা এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ট্রান্সফিউশনের সময় আমরা অকেশনালি পেতে পারি। নাও এর ডোজটা কি হচ্ছে? ডোজ হচ্ছে ইনিশিয়াল ডোজ অফ 15 ml পার কেজি, 1/5 দ্যাট ইজ 15 ml পার কেজি অফ দি বডি ওয়েটে এর হচ্ছে ডোজ। দেখো এই যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমার একটা ব্যাগে কালেকশন করা হয়েছে, এর কালারটা দেখো কেমন, হ্যাঁ? ইট ইজ নট দি ব্লাড কালার। ওকে, নাও অ্যানাদার থিং যেটা আমরা ট্রান্সফিউশন করি সেটা হচ্ছে প্লেটলেটস। কমনলি আমরা এটা প্লেটলেটস ট্রান্সফিউশনের কথা বলি, বিশেষ করে যখন আমাদের দেশের ডেঙ্গুর প্রভাবটা খুব বেশি ছিল, তখন প্লেটলেট কাউন্টটা কমে যেত। আমরা হরহামেশাই পেশেন্টদেরকে অ্যাডভাইস করতাম ফর ব্লাড প্লেটলেট ট্রান্সফিউশন। ওকে, platelets are supplied as a pooled platelet concentrate containing about 250 গুণ 10 to the power 9 cells per liter। তাহলে এটাও কিন্তু তোমার ব্লাড থেকে সেপারেট করে নেওয়া হচ্ছে এই প্লেটলেটগুলোকে। অ্যান্ড প্লেটলেটস আর স্টোরড অন এ স্পেশাল এজিয়েটর অ্যান্ড হ্যাভ এ শেলফ লাইফ অফ অনলি 5 days। এখানে আমরা প্লেটলেটটাকে কষ্ট করে সেপারেট করি, কিন্তু আমরা 5 দিনের বেশি এটাকে বাঁচিয়ে রাখতে পারি না। সো আফটার কালেকশন or after separation from the whole blood, we must have to transfuse it within the 5 days। আর কাদেরকে দেওয়া হয়? ইউজুয়ালি গিভেন পেশেন্টস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া or those with platelet dysfunction who are bleeding or undergoing surgery and in patients with bone marrow failure। তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া যখন হয় সেক্ষেত্রে আমাদের প্লেটলেট দিতে হবে। আর প্লেটলেট ডিসফাংশন থাকে, হু আর ব্লিডিং অর আন্ডারগোয়িং সার্জারি, যদি কোনো পেশেন্টের প্লেটলেট ডিসফাংশন থেকে তাদের ব্লিডিং হতে থাকে বা অথবা তাকে যদি এখন কোনো অপারেশনে যাওয়া লাগে, সেক্ষেত্রগুলোতে আমাদের প্লেটলেট দিতে হবে। আরেকটা ক্ষেত্র দেওয়া হয় যদি কোনো পেশেন্টের বোন ম্যারো ফেলিওর থাকে। আর কিছু ক্ষেত্র আছে যখন আমরা প্লেটলেটটা দেই না, যেমন পেশেন্টস উইথ আনট্রিটেড ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন যদি থেকে থাকে, অ্যান্ড ইন কেস অফ হাইপারস্প্লিনিজম, এই ক্ষেত্রগুলোতে আমরা কিন্তু প্লেটলেটটা ট্রান্সফিউশন করি না। ডোজটা কীভাবে দেই? 1 unit অফ প্লেটলেট কনসেন্ট্রেট পার কেজি পার 10 kg অফ দি বডি ওয়েট। একটা ইউনিট দেব পার 10 kg অফ দি বডি ওয়েটে হিসাব করে। And 4 to 6 donor units of platelet concentrates will raise the platelet count by 20 to 40 into 10 to the power 9 per liter। Now, there is some complications also. Patients on aspirin therapy rarely pose a problem, but those patients on clopidogrel who are actively, এখানে প্লেটলেট ট্রান্সফিউশন হলে একটা ফেব্রাইল অ্যান্ড অ্যালার্জিক আর্টিক্যারিয়াল রিয়াকশানটা আমরা হতে পারে। অ্যান্ড কমন স্পেশালি ইন পেশেন্ট রিসিভিং মাল্টিপল ট্রান্সফিউশনস, যদি মাল্টিপল ট্রান্সফিউশন থাকে সে সমস্ত ক্ষেত্রগুলোতে একটা অ্যালার্জিক বা আর্টিক্যারিয়াল রিয়াকশানটা আসতে পারে। পেশেন্ট অন অ্যাসপিরিন থেরাপি রিয়ারলি পজ এ প্রবলেম, বাট দোজ পেশেন্টস অন clopidogrel who are actively bleeding and undergoing major surgery must be given a continuous infusion during the course of the procedure। ধরো একটা পেশেন্ট তার হার্টের কোনো প্রবলেম আছে যার জন্য সে ক্লোপিডোজেল ট্যাবলেটটা সে রেগুলারলি খায়। এই ধরনের পেশেন্টের কী হয়, ব্লাডগুলো থিন হয়ে যায় এবং একে কখন ব্লিডিংটা কখনো কন্ট্রোল করা যায় না। বাট ইফ অপারেশন ইজ ভেরি মাচ নিডেড অন সাচ টাইপ অফ পেশেন্ট, then what should to do? Then there should be a continuous infusion of the platelets। তাহলে প্লেটলেটের একটা কন্টিনিউয়াস ইনফিউশন রেখে আমরা এই ধরনের পেশেন্টগুলোকে অপারেশন করি। ওকে।